আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে উড়ানি হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করি। তোমাদের যে নিয়মিত রুটিন রয়েছে, রুটিন অনুযায়ী তোমরা ক্লাস করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে নতুন ভর্তি হয়েছে 2022 সালে, যারা বিজ্ঞান বিভাগ নিয়েছো, তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে, তোমরা যারা বিজ্ঞান বিভাগ নিয়েছো, তোমরা জানো যে তোমাদের 4 সাবজেক্ট বা কম্পালসারি উচ্চতর গণিত বিষয়টি রয়েছে এবং তোমাদের এই বিষয়ে অবগত করা হয়েছে। তোমাদের সাথে আমি ফার্স্ট হায়ার ম্যাথ ক্লাস, আজকে প্রথম ক্লাস নাম্বার 1, যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায় সেট ও ফাংশন। এখন এই বিষয়টা একটা গুরুত্ব আছে, সেট এবং ফাংশনের একটা সুন্দর একটা গুরুত্ব আছে। সেই বিষয়টা আগে আমরা একটু জেনে নেব। সেটা হচ্ছে যে যদি আমি, মানে ওই যে বলে না, এক কথায় বলে এক ঢেলে দুই পাখি। আচ্ছা, এক ঢেলে দুই পাখি মানার অর্থটা কি এখানে বোঝাচ্ছে কি, যে আমাদের যে উচ্চতর গণিত পাশাপাশি সাধারণ গণিত, জেনারেল ম্যাথ যেটাকে বলা হয়, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, দুটা। এখন এই দুইটা সাবজেক্ট আমরা, একটা হচ্ছে শুধু গণিত, আরেকটা হচ্ছে উচ্চতর গণিত। তাহলে দুইটা বিষয় আমরা একই সাথে এখানে আলোচনার মাধ্যমে শিখতে পারি, যদি আমাদের একটু চিন্তাটা সঠিক হয়। কেমন দেখবা, আমাদের এখানে সেট অফ ফাংশন আছে, আমাদের জেনারেল ম্যাথের দ্বিতীয় অধ্যায়ে সেট অফ ফাংশন আছে। তাহলে বিষয়টা কিন্তু আমরা অবগত যে এখানে কিন্তু অবশ্যই আমরা বলতে পারি সেট এবং ফাংশন এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এখন এটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের কিন্তু দুটো বিষয় ক্লাস হবে, একটা হচ্ছে সাধারণ গণিত হয়ে যাবে, আর একটা হচ্ছে জেনারেল ম্যাথ হয়ে যাবে। তার মানে দুটো জিনিস কিন্তু আমরা সহজেই কি করতে পারি, একসাথে পেতে পারি। তাহলে এটা একটা ভালো একটা মজা আছে। এই জন্যই যে বিষয়টা আমরা করব অবশ্যই আশা করি সবাই মনোযোগ সহকারে জিনিসটা বুঝতে হবে এবং দেখতে হবে। এখন দেখো, তোমাদেরকে আমরা যেভাবে বুঝিয়ে থাকি, তোমরা যদি বইয়ের সাথে একটু সম্পৃক্ত থাকো, সহজে কিন্তু সেট এবং ফাংশন বুঝতে পারবে। আমি জেনারেল ম্যাথের মধ্যে তোমাদের সেট এবং ফাংশন বুঝিয়েছি, সেটার মধ্যে কিন্তু দেখবা সেম কিছু অংশ আমাদের আছে। যেমন দেখবা তুমি সেট কাকে বলে বলছো, স্বাভাবিক সেট কাকে বলে, উপসেট কাকে বলে, পূরক সেট কাকে বলে, শক্তি সেট কাকে বলে, নিয়ত সেট কাকে বলে, সসীম সেট কাকে বলে, অসীম সেট কাকে বলে, এগুলো কিন্তু সব করছি এ টু জেড সবগুলো সেটই কিন্তু আমরা এখানে কমপ্লিট করেছি। কিন্তু কথা হচ্ছে একই জিনিস করে আবার একই ভাবে কিন্তু দুই জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারি। যেমন একটা ছোট উদাহরণ দেই, ধরো তুমি বোর্ড পরীক্ষা দিচ্ছ, একেবারে বোর্ড পরীক্ষা দেবো, তোমার এক নঙ্গে সেট কাকে বলে, আবার 5 নম্বরে আসলো সেট কাকে বলে। আচ্ছা, তুমি যদি দুইবার অ্যানসার করো, তোমার কি নাম্বার একবার দেবে না? লক্ষ্য করে না, তুমি যদি প্রশ্নে থাকে এক নম্বর লিখে সেট কাকে বলে বুক লিখলা, তোমার কি নাম্বার দেবে? যদি 2 নম্বরে আসে সেট কাকে বলে লিখলা, তোমার ওখানেও নাম্বার দেবে। তার মানে কি বোঝাতে চাচ্ছি, যে তুমি যদি একটা চ্যাপ্টার বা একটা বই থেকে যদি কমপ্লিট করো, তোমার কিন্তু যেখানে অ্যানসার লেখা না কেন তোমার সঠিকভাবে মার্ক পাবে। তাহলে আমরা চলে আসি এখন সেট কাকে বলে। আমরা কিন্তু সহজভাবে করেছি যে সেট হচ্ছে কি বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়, সুনির্ধারিত। আবারও বলি, দেখা বইয়ের প্রথম পেজেই সেটের নিচের অংশ বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। যেমন দেখো, আমি এখানে কিছু লিখে রাখছি সংখ্যা 4, 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100। এখন দেখো, এখানে একটা কথা আছে যে আমরা কিন্তু 10 এর নিচে 10 থেকে বড় নয়
10 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গের সেট। 10 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যাগুলোর সেট। দেখো তাহলে আমি কিন্তু এখানে সুনির্দিষ্ট করে দিয়েছি। আমরা কি বলছি? সুনির্ধারিত। এখানে আমি বলে দেই, একটু খেয়াল করো। 10 থেকে বড় নয় এমন সংখ্যাগুলোর বর্গ। দেখো সংখ্যাগুলোর বর্গ কেন বলছি? দেখো 1 কে বড় করলে 1 হয়, 2 কে বড় করলে 2 4 হয়, 3 কে বড় করলে কত হয় আমি একটু দেখাই দিই, খেয়াল করো। দেখো 10 থেকে কিন্তু বড় যায় না, 10 থেকে বড় কোন সংখ্যা কিন্তু আমরা নেই। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে দেখো প্রত্যেকটাই কিন্তু আমরা বর্গ নিয়েছি। তার মানে 10 দশের সর্বোচ্চ 101, তার মানে মাঝখানে কিন্তু আমাদের সংখ্যাগুলো কিন্তু আছে। বুঝতে পারছো? এখন দেখো এখানে কিন্তু আমার যদি প্রশ্ন আসতো যে 10 থেকে বড় নয় এমন সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নিয়ে সেট তৈরি করো, তাহলে কিন্তু আমরা এটা উদাহরণ দিতে পারতাম। তার মানে সুনির্ধারিত। আশা করি যে সেট কাকে বলে বা কিভাবে তৈরি করতে হবে এটা যেন আমরা না ভুলি। আজীবনের জন্য মনে রাখবো যে বাস্তব বা চিন্তা জগতের গঠিত সুনির্ধারিত সংগ্রহ, যে কোনো সুনির্ধারিত। যদি বলে দেয় তোমাকে, আমি একটা প্রশ্ন করি যে তুমি পাঁচের 5টি গুণিতক নিয়ে 5 এর 5টি গুণিতক নিয়ে সেট তৈরি করো বা গঠন করো। আচ্ছা মনে করতে পারবে না 5 এর 5টি গুণিতক, তার মানে কি 5 10 15 20 25, এই যে আমাদের সেট হয়ে গেল। তার মানে আমাদের হচ্ছে সুনির্ধারিত 5 এর গুণিতক। যদি বলতো 5 এর গুণিতক, আচ্ছা 5 এর গুণিতক কি জীবনে শেষ হবে? আজীবনও শেষ হবে না। কিন্তু যদি আমার বলে দেওয়া হয় যে 5 এর 5টি গুণিতক সেট তৈরি করবে, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু আমার সহজ হয়ে যাবে। আর আমি কিন্তু বোঝাতে চাইছি এটা যে আমার সুনির্ধারিত সংগ্রহকে আমরা কি বলবো? সেট বলবো। আবারও বলি, বাস্তব বা চিন্তা জগতের বস্তু যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলা হয়। এরপরে আমরা আসি সেটের বিভিন্ন প্রকারের সেট। আমরা জানি এর মধ্যে সার্বিক সেট একটা বলে কি আছে আমাদের? সার্বিক সেট। একটু আমরা একটা করে কমপ্লিট করব, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। একটা করে কমপ্লিট করব। এটা আমাদের কমপ্লিট, এটা শুরু করতে হবে। আচ্ছা সার্বিক বলতে কি বুঝি? ইউনিভার্সাল সেট, ইংলিশে বলা হয় ইউনিভার্সাল সেট। দেখো এইখানে তোমাদের বইয়ের পেজ নাম্বার 2 এ একটা উদাহরণ দেওয়া আছে, আমি একটু লিখবো, তারপর আমরা এখানে বোঝাবো যে আমরা সার্বিক সেটটা কিভাবে আমরা এখানে সমাধান করতে পারি। একটু এখানে আমরা দেখাবো। আচ্ছা একটু লিখে আমরা দেখো সেটকে আমরা এর দ্বারা প্রকাশ করি। দেখো x belongs x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 5x greater than 60। দেখো আমরা একটা দিয়ে উদাহরণ দিলেই বুঝতে পারবো। অনেকগুলো উদাহরণ কিন্তু আমাদের প্রয়োজন নেই, একটা উদাহরণ দিয়ে কিন্তু আমরা অনেকগুলো বুঝতে পারি। আমাদের কি বলা হয়েছে? x এর ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে x এর মান অবশ্যই কি হতে হবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বুঝি? 1 2 3 4 5 6 7 8 9 যেগুলো কিন্তু আমরা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা হিসেবে গণনা করতে পারি। তাহলে আমাদের যদি এখানে আমরা লিখি যে x এর যে কোনো মান, যেমন x এর মান যদি 1 2 3 4 5 6 যে কোনো একটা মান যদি আমরা বসাই, এখানে একটা মান পাবো। ওকে ক্লিয়ার? এবার দেখো এমন একটা চিহ্ন দেওয়া হয়েছে যেটা মানে কি হচ্ছে যে 5x এর মান 16, এই 5x এর মান 16 অথবা সমান, x এর 5x এর থেকে বড় অথবা 16 সমান হবে। একটু আমরা দেখি x এর মান 1 হলে আমরা একটু একটা দেখবো, বলছি না
যে একটা শর্ত দেখলে পারে আমার একাধিক শর্ত কিন্তু বের হয়ে যাবে। এই যে এটা একটা শর্ত, যদি আমরা করতাম তাহলে এটা কিন্তু একটা ওইরকম একটা শর্ত আমরা এখানে লিখতে পারি। যদি দেখা হতো x এর 5 এর গুণিতক মান 5 এর গুণিতক মান এবং 5 থেকে 16 বড়, তাহলে আমরা বুঝতে পারতাম যে 5 এর গুণিতক মান কি 5 10 15 সেই মানগুলো বসাতে পারতাম আমরা। ওকে, তাহলে 5 গুণ 1 গ্রেটার ইকুয়াল 16 বা 5 সমান সমান 16 বা সমান। ওকে, যদি x এর মান 2 হয় একটু খেয়াল করো, সহজ, অনেক সহজ। 2 হলে কি হবে দেখো, তাহলে 5 দ্বারা কত হবে 10 থেকে 16 বড় বা সমান। ওকে, ঠিক আছে। তারপরে 3 হয় 3 5 15, এটাও ঠিক আছে। যদি 4 হয়, আচ্ছা এটা কি কখনো ঠিক হবে যে 20 থেকে 16 সমান অথবা বড় হতে পারে? তার মানে ইজ নট ইকুয়াল টু। বাট তার মানে কি বুঝতে পারলাম আমরা যে 1 2 3 এই তিনটা মান নিয়ে কিন্তু আবার এই শব্দটাই প্রয়োগ করতে পারি। তার মানে সেটটা হবে কি, সেট হবে হচ্ছে শব্দ অনুযায়ী 1 2 3। এটা কিন্তু একেবারে সহজ, এটা আমরা এত সহজভাবে মনে রাখতে পারি যদি একটু আমাদের মাথার মধ্যে চিন্তা ঢুকাই নিই যে 20 থেকে কখনো 16 কি বড় হতে পারে বা সমান হতে পারে? কখনোই হতে পারে না। তার মানে কি ওটা গ্রহণযোগ্য না। তাহলে আমরা যখন সত্য দেওয়া থাকবে সত্য থেকে সেটটাকে আমরা বের করে ওইখানে কি করব যে সত্য অনুযায়ী পাই 1 2 3, তাহলে নির্ণয় সেট হচ্ছে 1 2 3। কারণ আমরা জানি সেকেন্ড ব্র্যাকেট করতে হলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হয়। ফাইন, তাহলে এই রকম শব্দ যদি দেওয়া থাকে আমরা পারবো না? ইনশাআল্লাহ পারবো। এখন কথা হচ্ছে যদি এখানে ধনাত্মক না দিয়ে ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা হতো তাহলে কি হতো? মাঝে মাঝে এখানে x এর মান মাইনাস, এখানে মাইনাস, তাহলে আমাদের মাইনাসের মানগুলো বসিয়ে আমরা দেখতাম কোন শর্তগুলো আমাদের প্রযোজ্য, কোন শর্ত আমাদের প্রযোজ্য নয়। ক্লিয়ার? আমি আশা করি যে যেভাবে আমি বোঝার চেষ্টা করছি যদি তোমরা একটু মনোযোগী হও এবং বিষয়টা বোঝার চেষ্টা করো তাহলে আমি আশা করি সেট সম্পর্কে তোমরা ভালো জ্ঞান অর্জন করতে পারবে। এরপরে আমরা আসি উপসেট। আচ্ছা, উপসেট বলতে আমরা কি বুঝি আগে সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু উপসেটটা কি? আচ্ছা, উপসেট বলতে আমরা এই জিনিসটা বুঝি যে এখানে কিন্তু আরো কিছু বলি, আরো একটা উদাহরণ দিয়ে দেই তাহলে সহজ হবে। যে সেটকে কয়েকটি বিশেষ সংখ্যার সেট আমি লিখে দিই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। কয়েকটি বিশেষ সংখ্যার সেট কিরকম? কয়েকটি বিশেষ বিশেষ সংখ্যা সেট। আচ্ছা, x সমান সমান আমি কি বলছিলাম যে সেট, আর যদি আমরা n সমান সমান কি বলতে পারি? এটা হচ্ছে n সমান নাম্বার 1 2 3 ডট ডট সকল স্বাভাবিক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। তার মানে কি বোঝাচ্ছে? সকল স্বাভাবিক সংখ্যার ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। ওকে, তারপরে আমরা z দিয়ে দেই। z অর্থ হচ্ছে দেখো ডট ডট -2 -3 -2 -1, তারপর হচ্ছে 0 1 2 3 ডট ডট। তার মানে অর্থাৎ সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কিন্তু ধনাত্মক ঋণাত্মক যে কোনটাই হতে পারে। তাই মানে আমি বোঝার চেষ্টা করেছি যে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তার মানে ধনাত্মক ঋণাত্মক যে কোনো সংখ্যাই পূর্ণ সংখ্যার সেট হতে পারে। আর n সমান সমান 1 2 3 4 5 6 এটা হচ্ছে ধনাত্মক স্বাভাবিক সংখ্যার সেট। সকল স্বাভাবিক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে এক কথায় তুমি যদি এটা মনে রাখতে চাও সকল স্বাভাবিক সংখ্যা বা সকল পূর্ণ সংখ্যা। একটু মনে রাখলে কিন্তু আমরা সহজেই পারবো। আরেকটা আছে q সমান সমান x into x সমান সমান p by q। যদি ভগ্নাংশ আকারে থাকে যেখানে p এবং q p যে কোনো পূর্ণ সংখ্যা
পি হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা, অর্থাৎ সকল মূলদ সংখ্যার সেট। কারণ আমরা জানি মূলদ সংখ্যা যখন আমরা নির্ণয় করব তখন আমরা বুঝতে পারবো যদি পি কিউ আকারে প্রকাশ করা যায় তাহলে মূলদ সংখ্যা, যদি পি কিউ আকারে প্রকাশ করা না যায় তাহলে মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। তার মানে বোঝাচ্ছে কি যে সকল মূলদ সংখ্যার সেট হচ্ছে পি কিউ আকারে, যেখানে পি হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা এবং কিউ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে এক কথায় যে কোনো পূর্ণ সংখ্যা আর যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা রাখতে পারি। এবং এক কথায় যদি বলি সকল মূলদ সংখ্যার সেট। ওকে, আরেকটা আছে দেখো আর, আমাদের কিন্তু এগুলো বুঝতে হবে, সুন্দর করে বুঝে মনে রাখতে হবে, তাহলে আমাদের সহজ হবে। যে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ সকল বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা আমরা উদাহরণ দিয়ে বিস্তারিত আমরা শিখব। তাহলে আমি কি বলছি যে h সমান দেখো 1 2 3 নাম্বার অফ সকল স্বাভাবিক সংখ্যা বা সকল পূর্ণ সংখ্যা। z সমান মাইনাস প্লাস সকল মান, যেখানে বলা হয় ঋণাত্মক, মানে এক কথায় পূর্ণ সংখ্যার সেট। তারপর আছে কি pq, এটা হচ্ছে মূলদ সংখ্যা সেট, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। তাহলে আশা করি এই যে সেটের ব্যাপারে, স্বাভাবিক সেটের মধ্যে যেগুলো আছে এগুলো আমরা সহজেই মনে করতে পারবো। এরপরে আমরা আসি উপসেট। আমরা একটা করে শিখবো, একটু সময় লাগবে, কিন্তু আমরা এমনভাবে শিখবো যেন আমরা পরবর্তী স্টেপে যেন সহজেই যেতে পারি। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যাই আমাদের উপসেট। 2 নম্বরটা চলে যাই, স্বাভাবিক সেট শেষ। এরপরে আমরা আসি দেখো উপসেট, এটা শেষ আমাদের। এরপর আসি উপসেট। উপসেট কি দেখো, এ বি, এ ও বি সেট হলে এ কে বি এর উপসেট বলা হয়। মানে এক কথায় যদি আমরা একটা সেট লিখি এ বি, তাহলে এ কে বি এর উপসেট বলা হয়। তার মানে এ বি যদি একটা সেট হয়, এ কে বি এর উপসেট বলা হয় যদি প্রত্যেক উপাদান বি এর উপাদান এ এর বিলংস এ হয়, তাহলে আমরা বলবো এ কে বি এর উপসেট। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা মোটামুটি একটু ক্লিয়ার হলো, আর একটু ক্লিয়ার করব তাহলে সহজেই বুঝতে পারবে। সেটা হচ্ছে একটা বিষয় আমরা যেটার মধ্যে শিখেছি, উপসেট বের করতে হলে আমাদের কিন্তু, যেমন আমি একটা উদাহরণ দিই, a সমান 2 3, b সমান 2 3 5 7, b সমান 2 3 5 7। তাহলে এখানে a b এর উপসেটটা হচ্ছে দেখো উপসেট, যেমন a b এর উপসেট না হলে তাহলে আমরা সেই ক্ষেত্রে কিন্তু লিখতে পারি s বিলং এ। তাহলে a সমান এত, b সমান এত এর উপসেট নয়। সেই ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে, এটা কিন্তু আমরা যখন জেনারেল শিখছি উপসেট, যে এই যে p সাপোজ 2 3 এর উপসেট শিখছি বা a এর উপসেট শিখছি, সেটা আমাদের একটু পার্থক্য আছে। তাহলে আমরা একটু সহজে মনে রাখতে পারবো। তোমরা যদি বিভিন্ন উদাহরণ দেখো সেই ক্ষেত্রে আমাদের লেখা অনেক সহজ হবে এবং ওটা কিন্তু আমাদের জন্য অনেক সুন্দরভাবে বুঝতে পারবো। তাহলে আমাদের উপসেট সম্পর্কে আমার ধারণা শেষ। এখন হচ্ছে আমরা পূরক সেট। পূরক বলতে কি বুঝি? পূরক সেট আমরা এই কয়টা বিষয়ে আলোচনা করতে পারি, পরবর্তী ক্লাসে আমরা আরেকটু বেশি আলোচনা করতে পারবো। পূরক সেট দেখো একটু লিখি, অর্থাৎ খেয়াল করো যে পূরক সেট, পূরক সেট। আচ্ছা, সার্বিক সেট, সার্বিক সেট আমরা জানি সার্বিক সেটকে ইউজার প্রকাশ করে এবং এ প্লাস ইউ বলে এ এর পূরক সেট হচ্ছে ইউ বাই ইউ মাইনাস, এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু ভাগ, ভাগটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে বিয়োগ চিহ্নের ক্ষেত্রে, এটা আমরা শিখেছি আগে। তাহলে কি বলছি, যদি সার্বিক সেট ইউ হয়, খেয়াল করো, এবং শর্ত দেওয়া থাকে
তাহলে আমরা বলতে পারবো a এর পূরক সেট হচ্ছে u মাইনাস a। তাহলে শর্ত অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারবো, বিভিন্ন ধরনের উদাহরণ থেকে আমরা লিখতে পারি। পূরক সেটের কিন্তু আরেকটা জিনিস দিয়ে আমরা প্রকাশ করি, যেমন পূরক সেটকে আমরা এটা দ্বারা প্রকাশ করি। একটু শিখে রাখো পূরক সেট, এটাকে দ্বারা আমরা প্রকাশ করি পূরক সেট। আমি আশা করব যে খুব মনোযোগ সহকারে আমরা দেখি, বিষয়গুলো কখনোই ইনশাআল্লাহ ভুলবো না। কারণ আমরা যদি, আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুমি সরাসরি যখন ক্লাস ছিলে, তুমি যদি মনে করো যে স্যার আমার সামনে বোঝাচ্ছে আমাকে বুঝতে হবে, তাহলে বিষয়টা একটু সহজ হয়ে যায় এবং সহজে একটু মনে রাখতে পারি। এরপরে আমরা আসি শক্তি সেট। শক্তি যাকে বলা হয় পাওয়ার। কি বলা হয়? পাওয়ার বলা হয়। দেখো, যদি আমরা এই যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, তুমি যদি আরেকবার তোমার মতো করে বই নিয়ে বসে তুমি আলোচনা করো বা নিজের মতো করে শেখার চেষ্টা করে একটু, তাহলে আমার বিষয়টা সহজ হয়। এখন দেখো শক্তি সেট, যাকে আমরা এক কথায় বলতে পারি পাওয়ার সেট, ইংলিশে পাওয়ার সেট বলতে পারি, শক্তি। আচ্ছা, এ সেটের সকল উপাদান উপসেটকে এ সেটের শক্তি সেট বলা হয়। যেমন এ সেটের ধরো এই একটা সেট, তার মধ্যে 1 2 3 4 ইত্যাদি আছে। তাহলে এ সেটের যতগুলো উপসেট আছে, এ সেটের সকল উপসেট, এ সেটের সকল উপসেট, সকল উপসেট উপসেটকে শক্তি সেট বলা হয়। তাহলে আমরা সংজ্ঞাগুলো তো শক্তি সেট বলে। তাহলে আমরা কি বলছি? এ সেটের সকল উপাদান, সকল উপসেট, যতগুলো উপসেট আছে সবগুলোতে আমরা বুঝতে পারি যে তাহলে সেই সবগুলো মিলে হচ্ছে আমাদের শক্তি সেট। তাহলে শক্তি সেটের উপাদান আমরা এটাকে প্রকার নির্দেশনা করি কোনটা? ধরো এই যে পি এ, তাহলে এটাকে আমরা উপসেট ধরি। যে উপসেট মানে কি? তার মধ্যে এর মধ্যে কয়টা উপাদান আছে? সবগুলো হচ্ছে এক একটা। তাহলে এই যে উপসেটগুলো আছে এক একটা হচ্ছে শক্তি সেট, সবগুলোই কিন্তু শক্তি সেট। তাহলে দেখবা যে বইয়ের মধ্যে কিন্তু সুন্দর করে এখানে সেট এবং শক্তি সেট দেওয়া আছে, সুন্দর করে এখানে বুঝিয়ে দেওয়া আছে। ইচ্ছা করলে আমরা এখানে বুঝিয়ে দিতে পারি। দেখো, উপসেট বের করা আমরা জানি, আমরা যেটা শিখছি আমি একটা দেখা দিচ্ছি যে আমরা আগে ধরতে a সমান 2 3, তাহলে এর উপসেট বের করব। উপসেটটা তো 2 আমরা জানি, একটা একটা দুটো দুটো তিনটা তিনটা ধারা করে দিতে হবে, এটা আমরা জানি। তারপর হচ্ছে একটা ফাঁকা সেট, তারপর সরি আরেকটা আছে 2 3, তারপর ফাঁকা সেট। তাহলে কয়টা? একটা দুটো তিনটা চারটা। তাহলে এরকম অনেকগুলো দেওয়া আছে, তুমি ইচ্ছা করে কিন্তু আমরা বের করতে পারি। তুমি যদি এখানে 5টা মান থাকে 5টা নেবা, তাহলে এই দেখো এ এর উপসেট, এটা হচ্ছে কি উপসেট। তাহলে এই যে এর উপসেটগুলো আমরা নিলাম, তাহলে এই সবগুলো হচ্ছে শক্তি সেট। তার মানে আবার বলি, উপসেট যতগুলো থাকবে সবগুলাই হচ্ছে ওই শক্তি সেট এক কথায়। তাহলে আমরা কি কি শিখলাম আরেকবার রিপিট করি, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো যে আমরা কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এবং কোন বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের ফার্স্টে সেট কাকে বলে? সেট বলতে কি বুঝি? সেট হচ্ছে সার্বিক সেট বলতে কি বুঝি উদাহরণ সহ শিখেছি। উপসেট বলতে কি বুঝি উদাহরণ সহ শিখেছি। পূরক সেট কাকে বলে উদাহরণ সহ শিখেছি। শক্তি সেট কাকে বলে সেটা উদাহরণ সহ শিখেছি। এবং আমরা এছাড়াও একাধিক উদাহরণ দিয়ে আমরা সেট কিভাবে নির্ণয় করব সেটা কিন্তু আমরা এখান থেকে উপলব্ধি করে পেয়েছি এবং শিখতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা খুবই মনোযোগী হবে। কারণ বিজ্ঞান বিভাগে মানে তোমার সায়েন্সে বা বিজ্ঞান বিভাগে পড়তে হলে একটু তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়। কেন তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন হয়? ধরো তোমাকে আমি যে জিনিস বুঝলাম, তোমাকে একটা অ্যাডভান্স বুঝতে হবে, একটু বেশি বুঝতে হয়, তাহলে তুমি একটু এগিয়ে যেতে পারবে। এবং যেভাবে বোঝালাম তুমি এইভাবেই তোমার মতো করে তুমি নোট করে তুমি তোমার মতো নোট করে যদি পড়া শুরু করো, ইনশাআল্লাহ আমি আশা করি অনেক ভালো করতে পারবে। এবং
আমি সর্বশেষে বলি যে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা সরাসরি এসেও আমাকে বলতে পারো, স্কুলে এসে পার্সোনালি ভাবে আমি তোমাদের সাথে দেখার চেষ্টা করবো। এছাড়াও যদি অনলাইনে তোমার মেসেঞ্জারে মেসেজ করো, স্যার বুঝতে পারিনি সার্বিক সেট, ওপো সেট, শক্তি সেট, আমি এটাও তোমাদের বোঝানোর চেষ্টা করবো। এখানে পরবর্তী ক্লাস শুরু করবো, তখন আমি দেখে নিব যে কার কি সমস্যা আছে, সেগুলো আগে সলভ করবো। কিন্তু তার আগে একটাই কথা, যে বিষয়গুলো এখানে করানো হলো তোমাদের কিন্তু আমি বলি যে ক্লাস আর অনলাইন আমার কাছে এক। এখানেও কিন্তু আমি এই যে বলি যে সিডব্লিউ আজকে যা যা সিডব্লিউ বললাম সমান সমান কিন্তু এই জন্য, তার মানে কি আমি যে বিষয়গুলো এখানে পড়ালাম তোমাকে কিন্তু বাসায়ও সেই বিষয়গুলো আবার করতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি আশা করব যে আজকে ক্লাসটি তুমি অনেক সুন্দরভাবে উপলব্ধি করেছো এবং বাসায় আরেকবার প্র্যাকটিস করবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা পর থেকে শুরু করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।